নমস্কার, চলুন আজ এক অন্যরকম সফরে যাওয়া যাক, সোজা পশ্চিমবঙ্গের ঐতিহ্যের একেবারে কেন্দ্রে, বাঁকুড়ার গভীরে। এই আলোচনাটা কিন্তু শুধু কয়েকটা জায়গা ঘুরে দেখা নিয়ে নয়, বরং সময় আর শিল্পের পরতে পরতে লুকিয়ে থাকা গল্পগুলো খুঁজে বের করার একটা চেষ্টা। আচ্ছা, পাহাড়ের কথা উঠলেই তো আমাদের সবার আগে উত্তরবঙ্গের কথাই মনে পড়ে, তাই না? দার্জিলিং, কালিম্পং। কিন্তু যদি বলি দক্ষিণবঙ্গেও এমন পাহাড় আছে যার সৌন্দর্য আর ইতিহাস দুটোই একদম অন্যরকম। দেখুন, উত্তরের বরফে ঢাকা পাহাড়ের সঙ্গে বাঁকুড়ার পাহাড়ের কি দারুণ একটা তফাৎ। এখানকার পাহাড়গুলো অনেক প্রাচীন, ঘন সবুজ, আর বসন্তে যখন পলাশ ফোটে তখন তো মনে হয় যেন আগুন লেগেছে। এখানে হিমালয়ের কনকনে ঠান্ডা নেই, বরং আছে ইতিহাসের আর রোমাঞ্চের উষ্ণতা। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য শুশুনিয়া পাহাড়, যেখানে অ্যাডভেঞ্চার আর গভীর ইতিহাস যেন হাতে হাত ধরে চলে। প্রায় ১,৫০০ ফুটের কাছাকাছি উঁচু এই পাহাড়টা, মানে ট্রেকিং যারা সবে শুরু করছেন তাদের জন্য একেবারে আদর্শ। শুধু তাই নয়, যারা রক ক্লাইম্বিং ভালোবাসেন তাদের কাছেও এটা খুব জনপ্রিয় একটা জায়গা। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এখানে ওই সব জনপ্রিয় হিল স্টেশনের মতো ভিড়ভাট্টা নেই। আছে শুধু শান্ত, স্নিগ্ধ প্রকৃতি, ঝর্ণার কুলকুল শব্দ আর অসংখ্য ঔষধি গাছ। এই ব্যাপারটা কিন্তু অসাধারণ। মানে যখন শুশুনিয়ার বুকে হাঁটা হয় তখন শুধু একটা পাহাড় চড়া হয় না, তখন আসলে হাজার হাজার বছরের ইতিহাসের মধ্য দিয়ে হাঁটা হয়। ভাবুন তো, প্রাগৈতিহাসিক যুগের মানুষের পাথরের অস্ত্র থেকে শুরু করে সিংহ, জিরাফের মতো প্রাণীর জীবাশ্ম সবই তো এই মাটির নিচে কোথাও লুকিয়ে আছে। আর এই শুশুনিয়া পাহাড়েই লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া রাজ্যের গল্প। নাম ছিল পুষ্করণা। চতুর্থ শতকে রাজা চন্দ্রবর্মনের রাজধানী ছিল এটাই। মানে এই শান্ত পাহাড়টা একসময় একটা গোটা রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল, ভাবা যায়। আর এটাই হলো সেই ঐতিহাসিক শিলালিপির মূল কথা। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো শিলালিপিগুলোর মধ্যে এটা অন্যতম, আর এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। এই একটা লাইনই যেন আমাদের এক লাফে হাজার বছর পেছনে নিয়ে যায়, তাই না? চলুন এবার প্রাচীন পাহাড়ের ইতিহাস থেকে বেরিয়ে আসা যাক। আমরা এখন যাব এক আধুনিক ইঞ্জিনিয়ারিং বিস্ময়ের কাছে, যার চারিদিক আদিবাসী সংস্কৃতি দিয়ে ঘেরা। আমাদের পরের গন্তব্য মুকুটমণিপুর। মুকুটমণিপুরের কংসাবতী বাঁধটা কিন্তু সে বাঁধ নয়, এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। এর উপর দিয়ে প্রায় ১১ কিলোমিটার লম্বা একটা রাস্তা চলে গেছে, যেখান থেকে চারপাশের দৃশ্য দেখলে মনটা সত্যি ভরে যায়। এই বিশাল জলাধারটা ঘুরে দেখার সেরা উপায় হল বোটিং। নৌকা করে পৌঁছে যাওয়া যায় প্রাচীন পরেশনাথ মন্দিরে বা মোসাফিরানা ভিউ পয়েন্টে। আর বনপুকুরিয়া ডিয়ার পার্কে তো নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায়ই নেই। একটা পুরো বোট ভাড়া করলে মোটামুটি ১,১২০০ টাকার মতো খরচ হতে পারে। মুকুটমণিপুর কিন্তু শুধু তার বাঁধের জন্যই বিখ্যাত নয়, এখানকার আদিবাসী উৎসবগুলো দেখার মতো। যেমন শীতকালে হয় টুসু পরব, একটা দারুণ রঙিন ফসল কাটার উৎসব। আর বসন্তে যখন গোটা এলাকা পলাশের লাল রঙে ছেয়ে যায় তখন হয় পলাশ উৎসব। আমাদের এই যাত্রা এবার পৌঁছাল বিষ্ণুপুরে, একসময়ের মল্ল রাজবংশের রাজধানী আর টেরাকোটা শিল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানকার টেরাকোটার ঐতিহ্য প্রায় ৫০০ বছরের পুরনো। মল্ল রাজাদের হাত ধরেই এই অসাধারণ শিল্পের জন্ম আর বিকাশ ঘটেছিল। এখানকার মন্দিরগুলোর প্রত্যেকটা ইট, প্রত্যেকটা টালি যেন এক একটা গল্প বলছে। বিষ্ণুপুরের অলিতে গলিতে মল্ল রাজাদের শৌর্য আর শিল্পরুচির ছাপ স্পষ্ট। একদিকে যেমন চোখ ধাঁধানো সব টেরাকোটা মন্দির, তেমনি অন্যদিকে তাদের হাজার বছরের শাসনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। আর ডিসেম্বরে তো বসে বিখ্যাত বিষ্ণুপুর মেলা, যা এই অঞ্চলের সংস্কৃতিকে একেবারে জীবন্ত করে তোলে। আর এখানেই আসল ব্যাপারটা, স্থাপত্যের সঙ্গে বস্ত্রশিল্পের কি অসাধারণ একটা যোগসূত্র। মন্দিরের গায়ে পোড়ামাটিতে যে গল্পগুলো খোদাই করা আছে, ঠিক সেই গল্পগুলোই রেশমের সুতো দিয়ে বোনা হয় বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরি শাড়িতে। একটা শাড়ি তৈরি করতে কখনো কখনো ১ মাসেরও বেশি সময় লেগে যায়। এই প্রধান জায়গাগুলো ছাড়াও কিন্তু বাঁকুড়ার গল্প শেষ হয় না। আসলে পুরো জেলা জুড়েই ছড়িয়ে আছে জীবন্ত সব শিল্প আর তার ঐতিহ্য। বাঁকুড়ার কথা বললেই যে লম্বা গলা আর খাড়া কানের বলিষ্ঠ চেহারাটা আমাদের সবার আগে মনে ভাসে, সেটা হলো এই বিখ্যাত টেরাকোটার ঘোড়া। পাঁচমুড়া গ্রামের শিল্পীদের হাতে তৈরি এই শিল্পকর্মটা আজ সারা বিশ্বে বাংলার লোকশিল্পের প্রতীক হয়ে উঠেছে। এরপর আসা যাক ডোকরা শিল্পের কথায়। বিকনা গ্রামের কারিগররা আজও এক অতি প্রাচীন ধাতু ঢালাইয়ের শিল্পকে বাঁচিয়ে রেখেছেন।
এটাকে লস্ট ওয়্যাক্স পদ্ধতিতে তৈরি করা হয়, যেখানে মোমের ছাঁচ গলিয়ে দিয়ে ধাতুর অপূর্ব সব মূর্তি গড়া হয়। আর তাই প্রত্যেকটা শিল্পকর্মই হয় একে অপরের থেকে আলাদা, একদম ইউনিক। একটা বেশ মজার তথ্য দিই। বিষ্ণুপুরের মল্ল রাজারা এক বিশেষ ধরনের তাস খেলতেন, যার নাম দশাবতার তাস। ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি এই তাস খেলাটি আজও বিষ্ণুপুরের এক বিশেষ পরিবার তৈরি করে, আর সংগ্রাহকদের কাছে এর মূল্য কিন্তু অনেক। বেশ, এত কিছু জানার পর যদি বাঁকুড়া যাওয়ার একটা প্ল্যান হয়েই যায়, তাহলে কিভাবে যাবেন বা কোথায় থাকবেন সে নিয়েও কিছু প্রয়োজনীয় তথ্য রইল। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে খুব সহজেই বাঁকুড়া পৌঁছে যাওয়া যায়, আর থাকার জন্য আধুনিক হোটেল থেকে শুরু করে প্রকৃতির কাছাকাছি ইকো রিসর্ট সব রকম ব্যবস্থাই কিন্তু আছে। একদিকে প্রাগৈতিহাসিক যুগের রহস্য, অন্যদিকে রাজকীয় ঐতিহ্য, আবার তার সাথে জীবন্ত শিল্পকলা, সবকিছুই একটা জেলার মধ্যেই। বাঁকুড়া যেন একটা টাইম ক্যাপসুল। তাহলে প্রশ্নটা হলো, বাঁকুড়ার এই মাটিতে পা রাখলে কোন নতুন গল্পগুলো আবিষ্কৃত হবে? সেই উত্তরটা হয়তো এক একজনের যাত্রায় এক এক রকম হবে।